So this is going to be our last chapter, and the chapter is the controlling process. So we have discussed there are 4 major functions in management, right? Planning, organizing, leading and controlling. So this is going to be the last major function of management. So first of all, what is controlling? So what is control? So what do you understand by control? What do you understand by control in a simple sense? It's actually a mechanism. It's a mechanism to regulate the organizational activities to achieve your organizational goal. So control is the process to regulate organizational activities to make them consistent with established plans, targets and standards. So remember যে আমরা একটা প্ল্যান গোল সেট করেছিলাম to achieve our plan, তাই না? আমরা প্ল্যান অ্যাচিভ করার জন্য একটা গোল সেট করেছিলাম, তাই না? সো থ্রু দিস গোল আই এম গোয়িং টু অ্যাচিভ মাই স্ট্র্যাটেজিক প্ল্যান। হ্যাঁ, যে স্ট্র্যাটেজি যে প্ল্যান করা হয়েছে সেটা অ্যাচিভ করার জন্য আমাদের গোলগুলো ছিল। সো এই গোলের সাথে কনসিস্টেন্ট করে আমাদের কন্ট্রোল লেভেলটা সেট করা দরকার। কেন দরকার? সো সেম থিং যে এক্সাম কেন নিচ্ছি? এক্সাম ইজ ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলিং তাই না? যে এক্সাম ইজ অলসো এ প্রসেস অর মেকানিজম টু রেগুলেট দ্য অ্যাক্টিভিটিস ইন দিস একাডেমিক সেক্টর, তাই না? সো ফর দিস রিজন যখন আমরা এক্সাম নিচ্ছি, সো উই আর কন্ট্রোলিং। সো যখনই আপনার দেখা যাচ্ছে যে 40 বিলো পেয়ে যাচ্ছেন, তখন তার মানে কি আপনারা সামহাউ ইউ আনফর্চুনেটলি ডিডন্ট পাস দ্য এক্সাম। সো তখন কি হচ্ছে, আপনার রিমেডিয়াল এক্সাম নিতে হচ্ছে, তাই না? অ্যাগেইন আমাকে রিটেক করতে হচ্ছে এক্সাম আপনাদের জন্য, তাই না? সো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কন্ট্রোলিং প্রসেস। সো ফর দ্য স্টুডেন্টস হু হ্যাভ গট 80, তাদের জন্য হোয়াট ইজ দ্য কন্ট্রোলিং প্রসেস? সো কন্ট্রোলিং প্রসেসটা তো সবার জন্যই থাকে, তাই না? সবার জন্য কন্ট্রোলিং প্রসেস আছে। সো ধরেন আপনি 40 বিলো পেয়েছেন, সো আপনার জন্য কন্ট্রোলিং প্রসেস কি? ইউ হ্যাভ টু রিটেক দ্য কোর্স, ইউ হ্যাভ টু রিঅ্যাপিয়ার ইন দ্য এক্সাম। বাট ফর দোজ স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি স্কোর্ড 80, so what is the controlling mechanism for them? To hold the position. তাদের জন্য কন্ট্রোলিং মেকানিজম কি? টু হোল্ড দ্য পজিশন। যে আপনি যে 80 পেয়েছেন, সো লেটস স্কোর দিস 80 আউট অফ 100 ইন এভরি কোর্সেস। ওকে, হ্যাঁ, তাদের এইটা পজিশনটা হোল্ড করতে হবে যে আপনি 80 একটা কোর্সে পেয়েছেন হবে না, আপনি বাকি 4টা কোর্সে আপনার পজিশন হোল্ড করতে হবে। সো দিস ইজ দ্য কন্ট্রোলিং মেকানিজম ফর ইউ। আমি অর্গানাইজেশনাল সেটআপের কথা না বলে আমি জাস্ট বললাম যে একটা এডুকেশনাল এনভায়রনমেন্টে কী হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন অর্গানাইজেশনাল প্রসেসে চলে গেলেন, সো ফর এক্সাম্পল আপনাদের কেপিআই আছে, রাইট? কি পারফরমেন্স ইন্ডিকেটার্স আছে, তাই না? আপনাদের এটা অ্যাচিভ করতে হয় প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা এমপ্লয়ের জন্য থাকে। সো ইন এ সেন্স ধরেন আপনার কেপিআইতে সেট করা আছে, একটা পয়েন্ট সেট করা আছে। ফর এক্সাম্পল যে আপনার 3টা ক্যাটাগরি আছে কেপিআইতে, আর ইন টোটাল ইউ আর বাউন্ড টু স্কোর 10 মিনিমাম। সো আপনি 10 স্কোর করলেন এবং ম্যাক্সিমাম একটা ক্যাটাগরি দেওয়া আছে যে 50 হচ্ছে হাইয়েস্ট লেভেল। সো হোয়াট ইফ ইউ অ্যাচিভড 50? কেউ 10 পেয়েছে, কেউ 15 পেয়েছে, এখন আপনি 50 পেয়েছেন। সো যে 10 পেয়েছে তার জন্য কি? তার জন্য ঠিক আছে, মানে সে বেয়ারলি পাস করেছে, বাট দ্যাট ডাজেন্ট মিন হি অ্যাচিভ দ্য স্ট্যান্ডার্ড। সো তার জন্য কি তাকে আরও মোটিভেট করতে হবে, সো দ্যাট হি ক্যান অ্যাচিভ অ্যাটলিস্ট 40 or 45। বাট আপনি যখন 50 পেয়ে গেছেন, আপনার জন্য কন্ট্রোলিং মেকানিজমটা কি? আপনার জন্য স্ট্যান্ডার্ড কোনটা? এই 50 অন্যান্য ইয়ারে যাতে আপনার না হয়, মানে না কমে যায়, এটা হচ্ছে আপনার জন্য কন্ট্রোল মেকানিজম। যে ইউ হ্যাভ টু কিপ স্ট্যাবল উইথ দিস 50 স্ট্যান্ডার্ড। Okay, so what is the purpose or main aspect of this control process? So a control process or controlling এর main purpose কি দেখেন? Adapt to, let's see here, adapt to environmental change. So what is the environmental change? So again let's go back to Nokia or let's go back to Kodak or Fuji. So আমরা যদি ওখানে যাই, সো তখন কি হচ্ছে দেখেন, তারা কিন্তু কন্ট্রোল মেকানিজম ঠিকমতো করতে পারেনি। কেন? সো when there was an analog camera, তখন কি ছিল? সো they were the market leaders, but in a sense they didn't comply with the environmental changes. তারা বুঝতে পেরেছে no, there will be no digital technology or something like that. So Nokia চিন্তা করেছিল okay fine, we are very okay, মানে well okay with the আপনার Symbian operating system, but in a sense Android took over. বাট তখন কিন্তু তারা এটা চেঞ্জ হতে চায়নি। তারা কি করেছে? তারা এই কন্ট্রোল মেকানিজমের অভাবে তারা বলেছে কি নো, উই উইল গো ফর ইনস্টেড উইন্ডোজ। তারা কিন্তু পরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য গিয়েছে, যে লুমিয়া ফোন বের করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়েছে, বাট এটা আসলে অতটা ফ্রুটফুল হয় নাই। মানুষ অ্যান্ড্রয়েডই, আমরা কাস্টমাররা অ্যান্ড্রয়েডই বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছে। সো ইন এ সেন্স ডিউ টু দ্য ল্যাক অফ চেঞ্জেস উইথ দ্য এনভায়রনমেন্ট দে ফেল টু কিপ দ্য মার্কেট শেয়ার। সো নোকিয়ার অবস্থা এখন খুবই, যে নোকিয়া একসময় মার্কেট লিডার ছিল, সেই নোকিয়া এখন নো লঙ্গার ইন দ্য বিজনেস এনিমোর বলা যায় আর কি, তাই না?
আচ্ছা, আরেকটা কি হতে পারে, সরি, হ্যাঁ সেল করে দিতে হবে, তো দিতে হবে, মানে হাউ উইল ইউ সার্ভাইভ উইদাউট কনস্ট্যান্ট চেঞ্জেস। সো রিমেম্বার ওয়ান থিং দ্যাট ইন দ্য কেস অফ বিজনেস দ্য অনলি কনস্ট্যান্ট থিং ইজ চেঞ্জ। ইন কেস অফ বিজনেস দ্য অনলি কনস্ট্যান্ট থিং ইজ চেঞ্জ। তো চেঞ্জটা ইনএভিটেবল, এটা চেঞ্জ হবেই, আজকে হবে, কালকে হবে, পরশু হবে, হতেই থাকবে, বাট ইউ হ্যাভ টু লার্ন টু অ্যাডাপ্ট ইউর সেলফ উইথ দ্য চেঞ্জেস। আচ্ছা, আরেকটা কী করে দেখেন, লিমিট দ্য অ্যাকিউমুলেশন অফ ইরর্স। আপনার যতগুলো ইরর হচ্ছে এটাও লেস মানে লোয়ার করে দেয়। হাউ? যেহেতু কন্ট্রোল মেকানিজম না থাকলে ইররটা আরও বেশি হবে। কীভাবে? সো ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে পড়ে আপনাদের, যে ধরেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন কোনো কিছু ক্লথ ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে, সো তখন কী হয়, যে ধরেন 10টা চেকপোস্ট ওদের পার করতে হয়, তাই না? ধরেন অনেক কোয়ালিটি চেক যেগুলোকে বলে কোয়ালিটি চেক, ধরেন 5টা ফ্রিজে কোয়ালিটি চেক আছে, 5টা কোয়ালিটি চেক আছে। সো ফার্স্ট যখন কাফ হলো তখন চেক করে যে না ঠিক আছে, কাফ ঠিক হয়েছে কিনা। আবার যখন বাটন পেস্ট করা হলো দেখা যায় বাটন ঠিক মতো পুট আপ করা হলো কিনা। আবার কলার যখন হলো তখন সেটাও চেক করে যে সে ঠিক হলো কিনা। বাট আপনি চিন্তা করেন প্রত্যেকটা ফেজেই দেখা যায় যে কিছু কিছু ইরর থাকতে পারে। সো তখন কী হয়, আবার রিওয়ার্কে পাঠায় দেয়, এগেইন ইট গোজ ব্যাক টু দ্য রিওয়ার্ক। বাট হোয়াট ইফ যে আপনার মাঝখানে কোনো চেকপোস্ট নেই, একেবারে ফাইনালি গিয়ে চেক হবে, তখন কিন্তু ইররটা আরও বেশি হবে, বিকজ আপনার রিওয়ার্কে কিন্তু অল্প অল্প হয়ে আসতেছে, প্রায় অল্প অল্প হয়ে আবার চেকে আসতেছে, তাই না? বাট তখন কিন্তু অ্যাকুমুলেশন অফ ইররটা অনেক বেশি হবে। সো থ্রু দিস কন্ট্রোল মেকানিজম ইউ ক্যান লিমিট দ্য অ্যাকুমুলেশন অফ ইরর। ওকে, আচ্ছা, মিনিমাইজ কস্ট। এই যে আমরা রিওয়ার্কের মাধ্যমে কস্ট মিনিমাইজ করছি, বিকজ আমার কিন্তু অল্প কাজ করতে হচ্ছে, বাটনটা ঠিক মতো হয়নি, ওকে এগেইন বাটনটা ঠিক মতো করেন। বাট হোয়াট ইফ সব অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে আপনার শার্ট, তখন বাটনটা ঠিক মতো হয়নি, তখন কিন্তু কাজটা আরও রিগোরাস হয়ে যায়। অথবা দেখা গেল কলার ঠিক শর্ট হয়ে গেল, তখন কি আবার নতুন করে সব কিছু করে আবার ঠিক করতে হয়, তাই না? সো কস্ট কিন্তু তখন বেশি ইনকার হয়। সো এই কস্টটাও কিন্তু উই ক্যান মিনিমাইজ থ্রু দ্য কন্ট্রোল মেকানিজম অর ইফেক্টিভ কন্ট্রোল মেকানিজম। আচ্ছা, এখন দেখেন যে আমাদের কন্ট্রোল লেয়ার আছে 4টা, একটা অর্গানাইজেশনের 4টা লেয়ারে কন্ট্রোলটা মানে এক্সিকিউট করা হয়। সো ফার্স্ট লেয়ার ইজ অপারেশনাল কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, স্ট্রাকচারাল কন্ট্রোল অ্যান্ড স্ট্র্যাটেজিক কন্ট্রোল। সো with the name of strategic control you can understand that this has been done by the top management. বাকিগুলো কিন্তু আমাদের লোয়ার টু মিড ম্যানেজমেন্টগুলো হ্যান্ডেল করে থাকে। সবগুলো সুপারভাইজ হয় স্ট্র্যাটেজিক কন্ট্রোল লেভেল থেকে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থেকে, বাট স্টিল যে ফার্স্ট 3 দিজ আর অ্যালাইন্ড উইথ আস, যে আমরা এগুলো মনিটর করে থাকি এবং আমরাই এর জন্য রেসপন্সিবল। লেটস সি হাউ। দেখছেন, এই দুটো হচ্ছে আমাদের বেস, অপারেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। উইদাউট দিস টু the whole triangle will fall out, your whole organization will fall out without the base. Acha, so acha, before going deeper, let's ask you what মানে who is responsible for control? কন্ট্রোলের জন্য কি রেসপন্সিবল? প্ল্যানিং এর জন্য আমরা তো জানি একটা ডেডিকেটেড প্ল্যানিং ডিপার্টমেন্টের ডিভিশনই থাকে, তাই না? সো কন্ট্রোলের জন্য কে রেসপন্সিবল? সিনিয়র ম্যানেজার, ওকে, দ্য টপ ম্যানেজমেন্ট, ওকে। Actually, it's like the planning process. Everyone is responsible for planning. Everyone is responsible for controlling. Everyone from his or her post, they are responsible for controlling. ঠিক আছে, হ্যাঁ, যেটা বলেছেন আপনি যে হ্যাঁ অর্গানাইজেশনের যে একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট এখন থাকে যে কন্ট্রোলার নামে শুনেছেন, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার। এই যে ইউনিভার্সিটিতে কি থাকে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, যে সব কিছু আপনাদের গ্রেড শিটে আমরা যেখানে সাবমিট করি, মানে হি হ্যাজ বিন কল্ড দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন। সো কন্ট্রোলিং ডিপার্টমেন্টটা এতটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট আর সিগনিফিক্যান্ট, দ্যাটস ওয়াই উই হ্যাভ ক্রিয়েটেড এ সেপারেট পোস্ট অ্যাজ এ কন্ট্রোলার, কস্ট কন্ট্রোলার। ইউ হ্যাভ হার্ড অফ দ্যাট, কস্ট কন্ট্রোলার, যেগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কস্ট কন্ট্রোলার নামে থাকে, ওকে, কমপ্লায়েন্স কন্ট্রোলার, এরকম আরও অনেক কন্ট্রোলার হিসেবে আমরা রাখি, বিকজ মানে হি ইজ এ স্পেশালাইজড উইথ দিস থিংস, ওকে। আচ্ছা, সো কন্ট্রোলিং প্রসেসটা আসলে কিভাবে হয়, আমরা কিভাবে কন্ট্রোলিং প্রসেসটা এক্সিকিউট করি? যেমন প্ল্যানিংয়ে আমার কিন্তু ওইভাবে কোনো একটা স্ট্রাকচার্ড প্রসেস ছিল না, বাট ইন কেস অফ দিস কন্ট্রোল প্রসেস এটা ফেয়ারলি স্ট্রাকচার্ড। সো ফার্স্টে আমরা কী করি দেখেন, একটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড করি। ফর এক্সাম্পল ধরো আপনাদের দিয়ে যদি আমি বলি যে একাডেমিক সেক্টর থেকে যদি বলি, দেন আমাদের কি হচ্ছে যে আপনাদের মানে 100 হচ্ছে কি আমার টোটাল মার্কিং, একটা এক্সামে 100 এক্সামের মাধ্যমে আমি কন্ট্রোল করি। এখানে আমি অন্য কীভাবে কন্ট্রোল করি একাডেমিক সেক্টরে, এক্সাম। সো চিন্তা করেন এক্সামে 100 মার্কস। সো ফার্স্টে কী করলেন, আপনি এস্টাবলিশ সেট করলেন যে 100 মার্কস এক্সাম, বাট ইফ ইউ স্কোর 40, ওকে, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম। যদি 40 পান তাহলে এক্সাম পাস হয়ে গেল। আচ্ছা, এই আপনি স্ট্যান্ডার্ড সেট করে ফেললেন। আচ্ছা, এখন কি করেন, দেন আমি এক্সাম নেই,
এক্সাম নেওয়ার পরে দেন আমি আপনার পারফরমেন্স মেজার করি থ্রু হাউ মাচ ইউ হ্যাভ স্কোরড দ্য এক্সাম। সো দেখা গেল যে আপনি 45 পেয়েছেন, ফাইন, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, তাই না? তার মানে কি কম্পেয়ার পারফরমেন্স এগেনস্ট স্ট্যান্ডার্ডস। সো আমি মানে কম্পারিজনের মধ্যে যাই, দেন কী করি, যদি আপনি 45 পান অ্যান্ড ইফ ইউ আর হ্যাপি উইথ দ্যাট, ওকে ফাইন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট হোয়াট ইফ ইউ স্কোর বিলো 40? তখন আপনার জন্য কিন্তু এই যে ডিটারমিন নিড ফর কারেক্টিভ অ্যাকশন, আমার কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। কী করতে হবে দেখেন, কারেক্ট দ্য ডেভিয়েশন। তার মানে আপনি যে 40 চেয়ে কম পেয়েছেন, আপনাকে অ্যাগেন ইউ উইল রিটেক দ্য কোর্স অ্যান্ড ইউ উইল স্কোর মোর দ্যান 40 হয়ে গেল একটা। আর একটা কী হতে পারে দেখেন, মেনটেন দ্য স্ট্যাটাস কিউ। যদি ধরেন আপনি 80 পেয়েছেন, তার মানে আপনি পজিশন হোল্ড করবেন, ফাইন, আপনি 80 পেলেই জানান এ প্লাস হয়ে গেল। চেঞ্জ স্ট্যান্ডার্ডস, হোয়াট ইজ দিস? আমি এটা তো বুঝলাম যে না, কারেক্ট দ্য ডেভিয়েশন, আমি ডেভিয়েশন কারেক্ট করবো, যে আমি কম পেয়েছি 38 পেয়েছি, ওকে আর 2 মার্কস পেলেই তো 40 হতো, ফাইন, আমি আবার এক্সাম দিই, এক্সাম দিয়ে 40 পাই। অথবা ধরেন আপনি 80 পেয়ে গেছেন, তার মানে কি মেনটেন দ্য স্ট্যাটাস কুও, তার মানে 80 পেয়েছে, ফাইন, আই এম ওয়েল অফ। হোয়াট ইজ দিস চেঞ্জ স্ট্যান্ডার্ড? এটা হলো ধরেন আমি কোশ্চেন এত কঠিন করেছি, কেউই 30-র বেশি পাইনি, তখন আমাকে কি করতে হবে, আমার পাস মার্কটা কমিয়ে আনতে হবে, যে না 20 ইজ দ্য পাস মার্ক। যে কেউই পাচ্ছে না 30-র বেশি, কেউ মানে বেয়ারলি 30 পাচ্ছে, যেখানে মানুষ 80 পায়, সেখানে আমার কোর্সে মাত্র 30 পাচ্ছে। সো আমার সেখানে কি করতে হবে, আমার এই স্ট্যান্ডার্ডটা আমার চেঞ্জ করতে হবে। সো আমার করতে হবে 30-তে পাস দিতে হবে, যে অর 20-তে পাস দিতে হবে, যে না এটা ঠিক আছে, দিস ইজ দ্য ফেয়ারলি স্ট্রাকচার্ড অর ফেয়ারলি স্ট্যান্ডার্ড। ওকে, এটা হচ্ছে আপনার স্টেপস ইন দ্য কন্ট্রোলিং প্রসেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই অপারেশনাল কন্ট্রোল নিয়ে কথা বলেছিলাম না, যে আমাদের 4টা লেভেল আছে, অপারেশনাল কন্ট্রোল, স্ট্রাকচারাল কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড স্ট্র্যাটেজিক কন্ট্রোল। সো দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট ওয়ান, যে এটা হচ্ছে আপনার প্রিলিমিনারি কন্ট্রোল, ইট ইজ আন্ডার দ্য অপারেশনাল কন্ট্রোল। ওকে, সো এখানে আমরা আসলে প্রিলিমিনারি কী কন্ট্রোল করি, কীভাবে কন্ট্রোল এক্সিকিউট করি, দেখেন এখানে কয়েকটা ব্যাপার আছে, যেমন ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, ম্যাটেরিয়াল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, ইনফরমেশন রিসোর্স। সো আমরা লেটস টক অ্যাবাউট দ্য হিউম্যান রিসোর্সেস। সো প্রিলিমিনারি আমরা কীভাবে হিউম্যান রিসোর্স নিয়ে কন্ট্রোল করি। ফার্স্ট স্টেপে কী হয়, যখন আপনারা ইফ ইউ হায়ার সামবডি ইন অ্যান অর্গানাইজেশন, তখন কী হয়, আপনারা ফার্স্টলি ইউ আস্ক ফর দ্য অ্যাপ্লিকেশন, তাই না? আপনারা অ্যাপ্লিকেশন চান, সিভি ড্রপ করে দেন আপনারা কী করেন, শর্ট লিস্ট করেন, তাই না? সো দ্যাট ইজ গোয়িং টু বি ইয়োর প্রিলিমিনারি কন্ট্রোল। এটাই হচ্ছে আপনার প্রিলিমিনারি কন্ট্রোল, যে হাউ ইউ শর্ট লিস্ট দ্য ক্যান্ডিডেটস বেসড অন দ্য কোয়ালিটিস অর কোয়ালিফিকেশনস অর এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস হি অর শি হ্যাজ। ওকে, আচ্ছা, সো এরপরে আসে স্ক্রিনিং কন্ট্রোল। এটা কীভাবে করে দেখেন, দে ফোকাস অন হাউ ইনপুটস আর বিং ট্রান্সফার্ড ইনটু আউটপুটস অ্যান্ড দে অলসো রিলাই হেভিলি অন ফিডব্যাক প্রসেস ডিউরিং দ্য ট্রান্সফরমেশন প্রসেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন প্রসেস ফর অ্যান ইন্ডিভিজুয়াল অর দ্য ক্যান্ডিডেট ইউ হ্যাভ অলরেডি হায়ার্ড আফটার শর্ট লিস্টিং হিম? তার জন্য ট্রান্সফরমেশন কোনটা? রিমেম্বার, যখন আপনি কাউকে হায়ার করেন, তারপরে তাকে কী করেন, একটা শর্ট ওরিয়েন্টেশন দেন, একটা ট্রেনিং দেন, এবং তার জন্য একটা প্রফেশনাল পিরিয়ড রাখেন, রাইট? সো এই প্রফেশনাল পিরিয়ডে কী হয়, প্রফেশনাল পিরিয়ড মানে কি, হি ইজ নট ইয়েট কনফার্মড, তাই কিন্তু আপনারা এখনও কনফার্ম করেননি, তার সাথে কিন্তু আপনার এখনও কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নেই, তার মানে কি ইউ ক্যান ফায়ার হিম অ্যাজ ওয়েল উইদাউট গিভিং এনি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস। আপনি তাকে ফায়ার করতে পারেন, বিকজ অর্গানাইজেশন ওইভাবে কন্ট্রাক্ট কোনো কিছু হয়নি। সো এই প্রফেশনাল পিরিয়ডটা রাখা হয় এই জন্য, সো দ্যাট এই ট্রান্সফরমেশন ফেজে সে আসলে কতটুকু পারফর্ম করছে। যদি ধরেন বিলো দ্য স্ট্যান্ডার্ড পারফর্ম করে, দেন ইউ ক্যান ফায়ার হিম অ্যান্ড ইউ ক্যান হায়ার নিউ ওয়ান, তাই না? বাট হোয়াট ইফ যদি এই প্রফেশনাল পিরিয়ডটা না থাকে, তখন কী হবে, আপনি ধরেন তার সাথে কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে চলে গেলেন, সো তখন কী হচ্ছে, তাকে কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড পে দেওয়া, মানে আপনার পে দিতে হবে, ইউ আর বাউন্ড টু প্রোভাইড এ স্ট্রাকচার পে ফ্রম ইউর পলিসি। বাট যখন প্রফেশনাল পিরিয়ডে থাকে, তখন তাকে আপনি স্ট্রাকচার কোনো বেসিক দিচ্ছেন না, মেডিকেল অ্যালাউন্স দিচ্ছেন না, হাউজিং অ্যালাউন্স দিচ্ছেন না, কিছুই দিচ্ছেন না, একটা কনসোলিডেটেড অ্যামাউন্ট দিচ্ছেন, যে ওকে ফাইন, ইউ উইল গেট 50,000 ইন টোটাল ইনক্লুসিভ অফ এভরিথিং। বাট যখনই আপনার সে পার্মানেন্ট অর কনফার্ম এমপ্লয়ি হয়ে যাচ্ছে, তাকে কিন্তু আপনার স্ট্রাকচার পে দিতে হবে, একটা বেসিক পে দিতে হবে, ওইটার উপরে বেস করে তার মেডিকেল অ্যালাউন্স হবে, তাই না? এইভাবেই কিন্তু। সো এই জন্য হচ্ছে আমার স্ক্রিনিং কন্ট্রোলটা করা হয়েছে, আমার দেখা হয় এই ফেজে তারা কেমন করছে, হাউ ওয়েল দে আর পারফর্মিং। ইফ দে আর নট পারফর্মিং ওয়েল, ইউ ক্যান ফায়ার হিম অর গো ফর এনি পিউনিটিভ মেজার্স ইউ ওয়ান্ট। আচ্ছা, এটা দেখেন যে হোয়াট ডু পোস্ট অ্যাকশন কন্ট্রোলস ফোকাস অন, দে মনিটর দ্য আউটপুট রেজাল্টস অফ দ্য অর্গানাইজেশন আফটার দ্য ট্রান্সফরমেশন প্রসেস কমপ্লিট। এখন হচ্ছে তারা অ্যাসেস করে যে ওকে ফাইন, সে হয়তো প্রফেশনাল পিরিয়ড পাসই করে ফেলেছে এবং ভালো করেছে, সো ইউ হ্যাভ অলরেডি হায়ার্ড হিম, বাট তারপরে হয়তো কোনো একটা প্রবলেম হবে, সামহাও হতে পারে না, মেবি অ্যান অ্যাক্সিডেন্ট অকার্স, সো সামহাও যে আপনি ওয়ার্কারদের কথা বলেন যে তারা কী হয়, যে মেশিনে কাজ করতে গেলে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সো তখন আপনি কী করেন, দ্যাট ইজ কল দ্য পোস্ট অ্যাকশন কন্ট্রোলস।
ওকে, সো এই যতক্ষণ যে আলোচনা করলাম এইটাই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, সো এখন চলে আসেন যে হোয়াট ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। সো যখনই অপারেশনাল কন্ট্রোল হয়ে গেল, আচ্ছা বাই দ্য ওয়ে টু পারফর্ম ইউর অপারেশনাল কন্ট্রোল, দেখবেন যে আপনাকে দেখিয়েছিলাম, দেখেন যে এই যে আমাদের ট্রায়াঙ্গেলটা, এইখানে কিন্তু এভাবে, যদিও আমাদের 4 লেভেল অফ কন্ট্রোলস আর দেয়ার, বাট দেখেন এখানে কিন্তু এটাকে সেপারেট করে কোনো আলাদাভাবে দেখানো হয়নি, তাই না? দুইটা কিন্তু সাইড বাই সাইড দেখানো হয়েছে। কেন? বিকজ দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যান্ড দে আর দ্য বেস ফর ইয়োর কন্ট্রোল। কেন? আপনি অপারেশন কন্ট্রোল এত কিছু করলেন, হায়ার করবেন কোত্থেকে? উইদাউট দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট হাউ ক্যান ইউ হায়ার সামবডি, অর হাউ ক্যান ইউ মানে গো ফর দ্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর ওরিয়েন্টেশন ফর ইন্ডিভিজুয়াল উইদাউট দ্য ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস অর ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সো এই জন্য কিন্তু দেখবেন যে দুইটা জিনিসকে একই সাথে রাখা হয়েছে। ওকে, ক্লিয়ার? সো ফাইন্যান্সিয়াল রিসোর্স কোনগুলো অর্গানাইজেশনে? হোয়াট আর দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ইন অ্যান অর্গানাইজেশন? দ্য ফান্ডস, ক্যাশ, এক্স্যাক্টলি, দ্য ফান্ডস দ্যাট গো আউট অ্যান্ড কাম ইন, তাই না? যে ফান্ডসটা আপনার বিজনেস থেকে চলে যাচ্ছে এবং চলে আসছে, বোথ আর ইয়োর ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, সবগুলোই। ক্যাশ হতে পারে, ডিপোজিটস হতে পারে, শেয়ার ইনভেস্টমেন্টস হতে পারে, তাই না? আচ্ছা, সো এই যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে করি? হোয়াট আর দ্য মেকানিজমস ফর গোয়িং ফর দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনাদের কী মনে হয় যে আমরা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা আসলে কীভাবে করি? ইন ইউর ইন্ডিভিজুয়াল লাইফ আমরা কীভাবে করি? আপনাদের ইন্ডিভিজুয়াল লাইফে আমরা কীভাবে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল করি? আমরা যখন স্যালারি পাই তখনই কি আমাদের একটা মোটামুটি একটা বাজেট তৈরি হয়ে যায়, তাই না? যে আমরা হিসাব করে ফেলি যে এখানে আমরা এক্স্যাক্টলি হাউ ইউ আর গোয়িং টু ইউটিলাইজ আওয়ার ফান্ড। এই যে ফান্ডটা আসতেছে স্যালারি থেকে, এই ফান্ডটা আমরা কীভাবে ইউটিলাইজ করবো থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য মান্থ। সেম থিং গোজ ফর দ্য অর্গানাইজেশন। যে অর্গানাইজেশন কিন্তু প্রতিটা একটা পিরিয়ড পরপর কিন্তু ওর একটা জেনারেশন হচ্ছে, প্রতি মাসে হতে পারে, ডেতেও হতে পারে, মানে বাই ইয়ারলি হতে পারে, তাই না? বিভিন্নভাবে হতে পারে। সো তখন আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলি যে আমার কোন কোন ফান্ডে আমার খরচ হতে পারে। যেমন একটা অর্গানাইজেশনের জন্য কী কী ফান্ড হতে পারে, যেখানে আমার কস্ট ইনকারিং ফান্ড ফর অ্যান অর্গানাইজেশন কী কী হতে পারে বলতে পারবেন? ডেফিনেটলি পারবেন। রেগুলার থাকে। সো রেগুলার এই যে কস্টটা থাকে, এবং রেগুলার এই কস্টটা আমাদের মিট করার জন্য আমাদের একটা স্পেসিফিক একটা কম্পোনেন্ট দরকার। এটা আপনারা জানেন? হ্যাভ ইউ এভার হার্ড অফ দ্য টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল? এবং দেখবেন যে ব্যাংক কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লোনও দেয় টু মিট দ্য নিডস ফর ডে টু ডে অ্যাক্টিভিটিস, তাই না? যে আপনার ডে টু ডে যা অ্যাক্টিভিটিস আছে এইটা পারফর্ম করার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। ক্লিয়ার? আচ্ছা, সো বাজেটটা কি? এটা একটা ইয়ারডিস্টিক। এটা হচ্ছে ইয়ারডিস্টিক টু মেজার ইয়োর ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, যে আমাদের থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য মান্থ অর রেস্ট অফ দ্য পিরিয়ড অফ মাই বিজনেস সাইকেল অর ফাইন্যান্সিয়াল সাইকেল আমরা কীভাবে ইউটিলাইজ করবো আমাদের ফান্ড, এবং কোন কোন সেক্টর থেকে আমার ফান্ড আসতে পারে। সো কোন কোন সেক্টর থেকে একটা বিজনেসে আর্নিং হতে পারে? একটা বিজনেসে কোন কোন সেক্টর থেকে আর্নিং হতে পারে বলেন তো? ধরেন ইন কেস অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের মেইন আর্নিং সোর্সটা কী? সেলস। আর কোনো আর্নিং সোর্স কি তার আছে কিনা? ডিলারশিপ থেকে। তাহলে এটাকে আপনি কি বলতে, রয়্যালটি ফি টাইপ একটা বলতে পারেন, তাই? রয়্যালটি ফি। আর কি হতে পারে? ফ্রেন্স ওই সেম থিং, যে আপনার রয়্যালটি পাচ্ছেন বা লাইসেন্সিং ফি পাচ্ছেন, ফ্রাঞ্চাইজিং ফি পাচ্ছেন, ফাইন। এনিথিং এলস? এক্সপোর্ট করতে, সেলস, তাই না? যে এক্সপোর্ট করলেও আপনার রেভিনিউ। আরেকটা রিসাইকেল করে বাই প্রোডাক্ট হিসেবে যদি কোনো কিছু তৈরি হয়, তাই না? যে বাই প্রোডাক্টও সেল করা যায়, ফাইন। আরেকটা ব্যাপার হতে পারে, হোয়াট ইফ ইউ ইনভেস্ট ইন এ স্টক থেকে কি ইনভেস্টমেন্ট হতে পারে না? করে। এটাই কিন্তু করে। যখন আমার কিন্তু আনইউটিলাইজ একটা ফান্ড থাকে, তখন আমরা কি করি? তখনই আমরা মোটামুটি আমাদের কাছে সেফেস্ট মনে হয়, দো ইট ইজ নট সেফেস্ট অ্যাট অল, যদি এটা কোনোভাবেই সেফেস্ট না, বাট আমরা কী করি? আমরা শেয়ার ইনভেস্ট করি, অর I can go for purchasing or acquiring another business. দেখবেন এই জন্য কিন্তু একটা কোম্পানির অনেকগুলো লাইন থাকে, প্রোডাক্ট লাইন থাকে। কেন? সে যখনই একটা বিজনেসে স্যাটিসফাইড হয়ে যায়, তখন কী করে? তখন যখন আনইউটিলাইজ একটা ফান্ড থাকে, একটা বিশাল ইনকাম হয়, তখন কী করে? আরেকটা বিজনেস কিনে নিচ্ছে, তাই না? সো এইভাবে কিন্তু আপনি এটাকে কী বলে? এটাকে বলে যে ডাইভার্সিফিকেশন।
প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হতে পারে, বিজনেস ডাইভার্সিফিকেশন হতে পারে। ওকে, আচ্ছা। সো বাজেটের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মধ্যে আমরা যে বাজেটটা বলেছি না, বাজেটের মধ্যে 3টা ক্যাটাগরি আছে, ফাইন্যান্সিয়াল, অপারেটিং অ্যান্ড নন মনিটরি। ফাইন্যান্সিয়াল কোনটা? যে মানে আপনি কোথায় কোথায় আপনার ক্যাশটা ইউজ করছেন, কী কী পারপাসে ক্যাশ ইউজ করছেন, কী কী পারপাসে ক্যাশ ইউজ হয়। স্যালারি দেওয়ার জন্য ইউজ হয়, র মেটেরিয়াল কেনার জন্য ক্যাশ ইউজ হয়, আর কী কী কাজে ক্যাশ ইউজ হয়। ট্যাক্স দেওয়ার জন্য ক্যাশ ইউজ হয়, মেশিনারিজ পারচেজিংয়ের জন্য, তার মানে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য ক্যাশ ইউজ হয়, রাইট। আচ্ছা, আর অপারেটিং কি? অপারেশনস ইন ফাইন্যান্সিয়াল টার্মস, তার মানে কি? এটাই বলেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল, যে আপনার যে ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো আছে এর জন্য কিন্তু আমার ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার এই যে অপারেটিং এক্সপেন্স দরকার হচ্ছে, বা অপারেটিং বাজেট দরকার হচ্ছে। কি এটা কি হতে পারে? ডে টু ডে আমার কী কাজ থাকতে পারে? আমরা যেটা বললাম যে ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ইজ গোয়িং আউট অফ দ্য বিজনেস, ফাইন, বাট রেগুলারলি কী যাচ্ছে আমার বিজনেস থেকে? অফিস মেনটেন্যান্সের জন্য, আর এমপ্লয়ীদের জন্য যাচ্ছে না, ওয়ার্কারদের জন্য যাচ্ছে, ওয়েজেস যাচ্ছে, ওয়েজেস যাচ্ছে, রাইট। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউটিলিটিসের জন্য, বাট এটাও মান্থলি বেসিসে যাচ্ছে। ইউটিলিটি দেখছো মান্থলি বেসিসে যাচ্ছে, আচ্ছা, মান্থলি বেসিসে যাচ্ছে, ট্রান্সপোর্ট করা যাচ্ছে, ফুয়েল যাচ্ছে, এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি। ওকে, নন মনিটারি অপারেশনস ইন নন ফাইন্যান্সিয়াল টার্মস, এটা কি হতে পারে? নন মনিটারি টার্মসে আবার কীভাবে আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স ইউজ হচ্ছে, যেটা আমি মনিটারি টার্মস দিয়ে কোয়ান্টিফাই করতে পারছি না, সেখানে আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স কীভাবে ইউজ হয়? না, নো, নট এক্স্যাক্টলি। আরেকটা হতে পারে, ট্রাই করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে লেবারদেরকে কিভাবে ওয়েজেস দেওয়া হয় বলেন তো? আওয়ার বেসিসে। সো দিস আওয়ার ইজ এ নন মনিটারি টার্ম, ইটস এ নন মনিটারি টার্ম, ঠিক আছে। সো এই জন্য আমাদের এই যে নন মনিটারি ক্ষেত্রেও আমার ফাইন্যান্সিয়াল টার্মে এটাকে দেন কনভার্ট করে। সো দেখবেন আপনারা যদি কখনো কস্ট অ্যাকাউন্টিং করতে যান, নাকি কস্ট অ্যাকাউন্টিং দেখবেন যে কস্ট শিট, যদি আপনার অ্যাকাউন্টিংয়ে কেউ থেকে থাকেন আপনারা ভালো বলতে পারবেন যে কস্ট শিট যখন করে তখন কিন্তু আমরা লেবারকে বা প্রোডাকশন আওয়ার হিসেবে, লেবার আওয়ার হিসেবে আমরা পে করে থাকি, ওয়েজেস দিয়ে থাকি, কনভার্ট করতে হয়, ডিরেক্টলি দেওয়া থাকে না। এটা দেখেন, এই যে আওয়ার্স অফ ডিরেক্ট লেবার অ্যাভেলেবল ফর ইউজ, এরপরে এই যে এখানে স্কোয়ার ফিট আছে, দেখেন স্কোয়ার ফিট অর মিটার্স অফ স্পেস অ্যাভেলেবল ফর ভেরিয়াস ফাংশনস। সো এই রুমটা আমরা কীভাবে ভাড়া নিই, বা একটা দোকান কীভাবে ভাড়া নেয়, স্কোয়ার ফিটে ভাড়া নেয় কিন্তু, এক্স্যাক্টলি। সো ওইভাবে কিন্তু দেন আমরা ওই নন মনিটারি জিনিসটাকে ফাইন্যান্সিয়াল টার্মসে কনভার্ট করে দেন উই ইউজ আওয়ার অপারেশনাল রিসোর্সেস। ওকে, আচ্ছা, এটা খুবই বেসিক যে আমরা আসলে বাজেটটা কীভাবে হয়। ফার্স্টে আপনার একেবারে অপারেশনাল লেভেল থেকে একটা রিকুইজিশন আছে যে আমাদের এই পরিমাণ বাজেট লাগতে পারে, দেন আপনার মিড লেভেল ম্যানেজমেন্ট যারা আছে তারা টপ ম্যানেজমেন্টকে ফরওয়ার্ড করে, এন্ড দেন ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার হি ইজ গোয়িং টু অ্যালোকেট দ্য ফান্ড ফর ইউর বিজনেস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে টুলস ফর ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, যে আমরা কীভাবে ফাইন্যান্সিয়াল যে কন্ট্রোলটা করি, কী কী টুলসের মাধ্যমে করি ফাইন্যান্সিয়াল, এইগুলোকে বলে ফাইন্যান্সিয়াল। যে আমাদের আপনারা জানেন যে দেয়ার আর ফোর মেজর ফাইন্যান্সিয়াল components that we use to define our financial health, যে 4টা ফাইন্যান্সিয়াল আমাদের রিপোর্ট আছে। দেখবেন যে কোনো একটা ব্যাংকের অথবা যে কোনো একটা কোম্পানির, পাবলিক লিমিটেড কোম্পানিতে যদি যান ওয়েবসাইটে দেখবেন যে 4টা ওরা অ্যানুয়ালি প্রতি বছর 4টা রিপোর্ট করতে হয়। সো ওয়ান অফ দেম ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এগুলো 4টা পড়ে আর কি। সো এই 4টা কি বলতে পারবেন কেউ? নেভার হার্ড অফ দ্যাট? ব্যালেন্স শিটের নাম শুনেছেন? ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিট এইটাকে আসলে আমরা মানে ফাইন্যান্সের ভাষায় বলে থাকি হচ্ছে, এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আমরা ডিরেক্ট ব্যালেন্স শিট বলি না, বাট দ্য সেম থিং। সো হোয়াট ডাজ ব্যালেন্স শিট এক্সপ্রেস? ব্যালেন্স শিট কি এক্সপ্রেস করে এটা বলতে পারবেন? দেয়ার ইজ এ বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, দেখেন এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের একেবারে বেসিক, বিজনেসেরও বেসিক বলতে পারেন। A is asset, L is your liabilities, and OE is your owner's equity. So owner's equity কোনটা? এটা হচ্ছে শেয়ার ইনভেস্টমেন্ট বাই দ্য ডিরেক্টরস। সরি, হ্যাঁ, মানে আমার ফাইন্যান্সিয়াল পজিশনটা কেমন আছে এটা বোঝানো। এটা কীভাবে বোঝাবে? দেখবেন যে ব্যালেন্স শিটের অলওয়েজ 2টা সাইড থাকে। সো 2টা সাইড অলওয়েজ সমান হয়, দেখবেন যে ম্যাচ করবে, টোটালি ম্যাচ করবে। যদি ম্যাচ না করলে কিন্তু হবে না।
ম্যাচ করতে হবে। সো এইটাই বলে যে অ্যাসেট ইজ ইকুয়াল টু ইউর লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে আপনার যতটুকু অ্যাসেট আছে সমপরিমাণ আপনার দায় আছে এবং ওনার্স ইকুইটি আছে সমপরিমাণ। আমার যতটুকুই অ্যাসেট থাকুক না কোনো বিজনেসে এর সমপরিমাণ আমার দায়ও আছে। সো এইটাই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে আমরা এক্সপ্রেস করি। সো ফাইন্যান্সিয়াল পজিশন যে স্টেটমেন্টটা প্রকাশ করে ওখানে দেখবেন, আপনারা আজকে গিয়ে চেক করবেন, দেখবেন যে ওখানে দুইটা সাইড ইকুয়াল হয়। ওনার আচ্ছা, এখানে আপনাদের মাথায় কি কোনো কোশ্চেন আছে যে ঠিক আছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিস একই সাইডে আছে, ফাইন, তাহলে ওনার্স ইকুইটি কি আমার লাইবিলিটিস? ওনার্স ইকুইটি যেহেতু লাইবিলিটিস সাইডে আছে, তার মানে ওনার্স ইকুইটি কি আমার লাইবিলিটিস কিনা? ওনার্স ইকুইটি কোনটা আসলে? ওনার্স ইকুইটি কোনটা? এর আগে এটা ডিফাইন করা যায়। ওনার্স ইকুইটি কোনটা? যে আমার ধরেন এটা আমার একটা বিজনেস, আমরা ধরেন এই যে তিনজন শেয়ার হোল্ডার আমরা এই বিজনেসে 10 লাখ করে 30 লাখ টাকা ইনভেস্ট করেছি। সো তার মানে আপনার এই কোম্পানিতে আমাদের এই 30 লাখ টাকা কি আপনার দায় কিনা? কোম্পানিতে আপনি সিইও, আপনি হচ্ছেন সিইও, আপনি ডিরেক্টর, আমরা হচ্ছে এই তিনজন ডিরেক্টর। আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি এটা কি আপনার জন্য দায়ী কিনা? কোনো এটা কি আপনার জন্য লাইবিলিটিস কিনা, বা এটা বিজনেসের জন্য লাইবিলিটিস কিনা? লাইবিলিটিস না? চিন্তা করেন, বিকজ আই হ্যাভ গিভেন ইউ, অর আপনি আমার কাছ থেকে বড় করেছিলেন 30 লাখ টাকা, আমি আপনাকে দিয়ে দিইনি তো, এর এগেনস্টে আপনি আমাকে কী দিচ্ছেন প্রতি বছর? ডিভিডেন্ড দিচ্ছেন, আইদার ক্যাশ ডিভিডেন্ড অর স্টক ডিভিডেন্ড, অর এখন কি করে সামটাইমস ডিভিডেন্ড দেয় না, তখন কি করে এটা আমার কি হয়ে যায় রিটেইন আর্নিংস। তার মানে কি তখন ক্যাশ ডিভিডেন্ডও দেয় না, স্টক ডিভিডেন্ডও দেয় না, কোনো কিছুই দেয় না, যে ওকে উই আর রিইনভেস্টিং ইট ইন আওয়ার বিজনেস, আমরা এটা রিইনভেস্টমেন্ট করে দিচ্ছি বিজনেসে। সো মাঝে মাঝে দেখা যায় এই জন্য কিন্তু একটা স্টক অপশন দেয়, ওকে ইউ বাই অ্যানাদার শেয়ার অফ দিস বিজনেস, ঠিক আছে। সো চারটা যেটা বললাম, এর একটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এইটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা কেমন, কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো, কি আয় কি ব্যয়। ব্যালেন্স শিট থেকে আপনার আয় ব্যয় বোঝা যায় না, ব্যালেন্স শিট থেকে বোঝা যায় হচ্ছে আপনার সম্পত্তি কী আছে আর দেনা কী আছে, কতটুকু আমার নিজের অ্যাসেট, কতটুকু আমার কাছে অন্য কেউ পায়, অ্যাকাউন্টস পেয়েবল কতটুকু আছে, ওকে। আচ্ছা, আর কিছু রেশিও অ্যানালাইসিস করা যায়। আপনার নাম শুনেছেন যে কারেন্ট রেশিও, এসেট টেস্ট রেশিও, এরকম অনেকগুলো রেশিও আছে, যে এই রেশিও টেস্টগুলো করেও আমরা বুঝতে পারি যে আমার কোম্পানির পারফরমেন্স কেমন, ওয়েদার ইট ইজ ডুইং গুড অর ব্যাড, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে আছে না ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে অডিট, এগুলো করেও আমি মানে আই এম নট স্যাটিসফাইড অ্যাট অল। আপনাকে ম্যান্ডেটরিলি অডিট করতে হবে ফর দ্য পাবলিক লিমিটেড কোম্পানিজ। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও অডিট হয়, তাদেরও হয়, মানে সবার জন্য ম্যান্ডেটরি, বাট পাবলিক লিমিট সবার জন্য ম্যান্ডেটরি, বাট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অডিটটা আপনার মানে ডিসক্লোজ করতে হবে ইন দ্য ওয়েবসাইট। পাবলিক লিমিটেড কোম্পানিকে এক্স্যাক্টলি করতে হয় সবার জন্যই, বাট আচ্ছা, এখন চলে এসেছি আমরা আমাদের দুইটা কন্ট্রোল লেভেল শেষ, একটা হচ্ছে অপারেশনাল লেয়ার শেষ, এরপরে ফাইন্যান্সিয়াল রিসোর্স মানে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিংও শেষ। থার্ড ওয়ান কী ছিল মনে আছে কারো? স্ট্রাকচারাল কন্ট্রোল। সো স্ট্রাকচার কোনটা, যে আমাদের অর্গানাইজেশনে কী স্ট্রাকচারে দাঁড় করানো, তার মানে কি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসটা কোন স্ট্রাকচারে পারফর্ম করা হয়। সো এইটা অনেকটা আপনারা মানে আপনারা কম্পেয়ার করতে পারবেন, লাইক টল ভার্সেস ফ্ল্যাট অর্গানাইজেশন। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, দেখেন ব্যুরোক্রেটিক কন্ট্রোল, কথার মধ্যে একটা ব্যুরোক্রেসি চলে আসছে, তাই না? সো ব্যুরোক্রেট আমরা কাদেরকে বলি? ব্যুরোক্রেট নাম আপনারা শুনেছেন না? ব্যুরোক্রেসি আমরা আমলাতন্ত্র আর কি, হ্যাঁ আমলাতন্ত্র বলে থাকি আর কি। ওখান থেকে ব্যুরোক্রেসি চলে আসে। সো এইটা আমরা যখন আপনারা শুনেন যে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি বা ব্যুরোক্রেট, তখন আপনার মাথায় কী আসে? সরকারি অফিস, এক্স্যাক্টলি সরকারি অফিস। সরকারি অফিসের আসলে পরিচালনাটা কেমনি হয়, ম্যানেজমেন্টটা কীভাবে পারফর্ম হয়, কাজগুলো কীভাবে হয়, খুব সুইফট হয়, রাইট? খুবই সুইফট হয়, তাই না? মানে সরকারি অফিসের কাজগুলো খুব সুইফট হয় না, মানে প্রসেস বাই প্রসেস ফলো করে হয়ে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। তার মানে কি? তার মানে হচ্ছে ব্যুরোক্রেটিক, তার এটা একটা মেকানিস্টিক কন্ট্রোল। তার মানে এটা খুবই রিজিড, ফ্লেক্সিবল না, অ্যাট অল ফ্লেক্সিবল না, তাই না? সো এটাই এখানে মিন করেছে। আরেকটা দেখেন ক্লায়েন্ট কন্ট্রোল, এটা হচ্ছে আপনার ফ্ল্যাট অর্গানাইজেশন মনে আছে? ফ্ল্যাট অর্গানাইজেশন, তার মানে কি এখানে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট অনেক, বিকজ এটা মোর ওপেন, মোর ফ্লেক্সিবল এবং মোর এমপ্লয়ি ওরিয়েন্টেড। সো ওয়ারাস ব্যুরোক্রেটিক কন্ট্রোল একটু আপনার এমপ্লয়ি ওরিয়েন্টেড না, এখানে আপনার ওই যে টল অর্গানাইজেশনের মতো, মানে আর্মির একটা মেকানিস্টিক কন্ট্রোলের মতো, যে আমি অর্ডার দিয়েছি এটা ফলো করতে হবে, রুলস ক্যান নেভার বি ভায়োলেটেড। এটা হচ্ছে আপনার অনেকটা অর্গ্যানিক স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকে, হ্যাঁ ক্লায়েন্ট কন্ট্রোল। এটা আরেকটা নাম হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজড কন্ট্রোল, ডিসেন্ট্রালাইজড। সো আমরা পড়েছিলাম না সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড, সো দিস ওয়ান ইজ অলসো কল্ড দ্য ডিসেন্ট্রালাইজড কন্ট্রোল।
সো দেখেন এটা আপনার একটু গো থ্রু করেন যে অর্গানাইজেশন কন্ট্রোলের দুইটা ডিফারেন্স কি, ব্যুরোক্রেটিক কন্ট্রোল এবং ডিসেন্ট্রালাইজ কন্ট্রোল। বিকজ আমি অলরেডি একটা বলেই দিয়েছি যে একটা এমপ্লয়ি ফ্রেন্ডলি আর একটা নট অ্যাট অল এমপ্লয়ি ফ্রেন্ডলি। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের লাস্ট লেয়ার, যে স্ট্র্যাটেজিক কন্ট্রোল। সো স্ট্র্যাটেজিক কন্ট্রোল যখন আমরা মানে শুনি তখন আমাদের মনে হয় ইট সাউন্ডস লাইক স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থেকে এটা কন্ট্রোল করা হয়, তাই না? সো স্ট্র্যাটেজিক লেভেল থেকে, টপ লেভেল থেকে যে কন্ট্রোলটা করা হয়, কেন কন্ট্রোলটা করা হয়? ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিক লেভেল থেকে কন্ট্রোলটা কেন করা হয়? সো দ্যাট এভরি অ্যাক্টিভিটিস ইজ কোঅর্ডিনেটেড অর ইন লাইন অর অ্যালাইন্ড, যাতে সব অ্যাক্টিভিটিসগুলো অর্গানাইজেশনের মধ্যে যত অ্যাক্টিভিটিস হচ্ছে, নাম্বার অফ অ্যাক্টিভিটিস আর ইন লাইন, সবগুলো অ্যাক্টিভিটিসগুলো একটা লাইনে আছে, একই প্রসেস ফলো করে হচ্ছে, একই রুলস ফলো করছে, রাইট? একই লাইনে চলছে, এক্স্যাক্টলি। সো মেইনটেনিং অ্যান ইফেক্টিভ অ্যালাইনমেন্ট উইথ ইস এনভায়রনমেন্ট অ্যান্ড মুভিং টুয়ার্ড অ্যাচিভিং ইস স্ট্র্যাটেজিক গোল। আচ্ছা, ইফেক্টিভ কন্ট্রোলের ক্যারেক্টারিস্টিক কি, এটা আপনারা বলতে পারেন যে ফ্লেক্সিবিলিটি। কন্ট্রোলের মধ্যে যতটা আপনি ফ্লেক্সিবিলিটি দেবেন অতটা আরও বেশি আপনি অ্যাচিভ করতে পারবেন। সো ব্যুরোক্রেটিক কন্ট্রোল এই জন্যই খুব বেশি একটা কিছু অ্যাচিভ করতে পারে না। সো এমপ্লয়ি ফ্রেন্ডলি যখনই আপনার কন্ট্রোল লেভেলটা হবে তখনই আপনার অ্যাচিভমেন্টটা অনেক হাই হবে, বিকজ এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট, এমপ্লয়ি মোটিভেশন লেয়ারটা অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কেন আমরা কন্ট্রোল হইতে চাই না? ওয়াই উই রেজিস্টেড টু বি কন্ট্রোলড? কেন আমরা কন্ট্রোল হতে চাই না? এত কিছু কন্ট্রোল তো আমাদের ভালোর জন্যই, তাই না? কন্ট্রোল তো ভালোর জন্যই, বাট স্টিল ওয়াই ডু উই রিফিউজ টু বি কন্ট্রোলড? কেন আমরা কন্ট্রোল হতে চাই না? ওয়াই? একটা অর্গানাইজেশনে কেন কেউ কন্ট্রোল হতে চায় না? কেন আপনি এমপ্লয়ি কন্ট্রোল করতে পারছেন না? ওয়ান রিজন ক্যান বি ওভার কন্ট্রোল। ওভার কন্ট্রোল, আপনাকে 10টা থেকে 8টা মানে 6টা পর্যন্ত একেবারে স্ট্রিক্ট, 1 মিনিট লেটও করা যাবে না, বা যত আপনি মানে থাকতে পারছেন সেটা সমস্যা নাই, আর্লি তো যাওয়া যাবেই না, যত আপনি লেট করতে পারেন এদিক থেকে ভালো, এদিক থেকে লেট হতে পারবে না, ওদিক থেকে যত লেট করেন ইটস ফর দ্য বেনিফিট অফ দ্য অর্গানাইজেশন, বাট সকালে লেট হতে পারবেন না, এটা কি একটা অনেকটা ওভার কন্ট্রোলের মধ্যে? আপনার একটা ইমার্জেন্সি ট্রাফিক জ্যাম, ইটস নট ইন ইউর হ্যান্ড, হতে পারে একটা আনএভয়েডেবল সার্কামস্টেন্স হয়ে গেছে, আল্লাহ না করে এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, সো ওইখানে 2 ঘন্টা রাস্তা বন্ধ, সো আপনি অফিসে লেট। এখন এটা আপনি এক্সপ্লেন করার পরেও যখন আপনাকে পিনালাইজ করা হবে, ওয়ান ডে আপনার স্যালারি কেটে নিয়ে গেল, সো এইটা কিন্তু ওভার কন্ট্রোল। সো এই ওভার কন্ট্রোলের জন্য উই রিফিউজ টু বি কন্ট্রোলড। ওকে, আচ্ছা, আরেকটা হতে পারে যে রিওয়ার্ডস ফর ইনএফিসিয়েন্সি, টু মাচ অ্যাকাউন্টেবিলিটি। টু মাচ অ্যাকাউন্টেবিলিটি কোনটা? ধরেন আমার 10টা থেকে 6টা অফিস এবং 10টা থেকে 6টা আমার ডেস্কই থাকতে হবে, মানে আই হ্যাভ টু বি অ্যাভেলেবল, আমি 1 সেকেন্ডের জন্য ডেস্ক ছাড়তে পারবো না। এটা হচ্ছে কি, এটা মানে অনেকটা অ্যাকাউন্টেবিলিটি। কেন আমি ডেস্ক ছাড়তে পারছি না? কেন আপনাকে ডেস্ক থেকে চলে যেতে দিচ্ছে না? তার মানে আপনি কাজ করবেন, শুধুমাত্র আপনি কাজ করবেন, এটা অ্যাকাউন্টেবিলিটি। বাট এটা ইজেন্ট ইট টু মাচ অ্যাকাউন্টেবিলিটি? যে বিকজ আমার একটু লাঞ্চের ব্রেক দরকার হতে পারে, আমার একজন গেস্ট আসছে, আমি একটু কথা বলতে যেতে পারি, ফাইন, আমার একটু ব্যাংকে কাজ আছে, আমি ব্যাংকে যেতে পারি, তাই না? অনেক কিছুই হতে পারে। বাট যখন আপনাকে এইটা থেকে রিফিউজ করা হবে, ডিনাই করা হবে, দেন এইটা কিন্তু আপনার টু মাচ অ্যাকাউন্টেবিলিটি হয়ে যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ডোন্ট ওয়ান্ট টু বি কন্ট্রোল অ্যাট অল ইন দ্য অর্গানাইজেশন। আচ্ছা, কীভাবে আপনি এই ওভার কন্ট্রোলটা ওভারকাম করা যায়? কীভাবে করা যায়? একটা দেখেন আছে ভেরিফিকেশন প্রসিডিউরস। ভেরিফিকেশন প্রসেসটা কি কন্ট্রোলে? একটা এক্সাম্পল দিই। ধরেন আমার এটা হচ্ছে, এইখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে আমার গোডাউন, ওয়্যার হাউস, এখানে আমি সব প্রোডাক্ট রাখি, ফাইন, আমার সবগুলো প্রোডাক্ট আছে। এখন আমি ওনাকে ইনচার্জ করে দিলাম, বাট আমার প্রোডাক্ট 3টা প্রোডাক্ট এখান থেকে মিসিং। সো হু উইল বি রেসপন্সিবল ফর দ্যাট? শি উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। এখন তিনি বলছেন না, এই প্রোডাক্ট সে নেয়নি, তাহলে কই গেল? বাট স্টিল আপনি তাকে অ্যাকাউন্টেবল করলেন এবং আপনি তাকে মোটামুটি পিনালাইজ করলেন যে এই 3টা প্রোডাক্টের কস্ট তোমার কাছ থেকে নেওয়া হবে স্যালারি থেকে। বাট এখন কথা হচ্ছে আপনার ওয়্যার ইজ দ্য ভেরিফিকেশন মেথড? আপনার ভেরিফিকেশন মেথড কই? আপনি কীভাবে ভেরিফাই করলেন যে না শি ইজ রেসপন্সিবল ফর দ্যাট? সো হোয়াট ডু ইউ নিড? আমাদের কী দরকার এই ক্ষেত্রে? একটা সিসি ক্যামেরা দরকার, সো এইটা হচ্ছে আমার ভেরিফিকেশন মেথড। সো ইফ মানে যদি আমরা এই ভেরিফিকেশন মেথডটা অপ্টেন করতে পারতাম যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অলওয়েজ মনিটর করা হচ্ছে, অনেক সময় সিসি ক্যামেরা থাকলে একটা ফল্ট হয়, এটা টেম্পার করা যায়, ইজি টু বি টেম্পার্ড। আরেকটা প্রবলেম হয়, সিসি ক্যামেরা কতদিনের ডাটাবেজে রাখতে পারে? হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করে, তাই না? 1 টেরা হলে হয়তো 15 দিন হাইয়েস্ট, নাকি? রেজলিউশন কেমন? হ্যাঁ, এটার উপরে ডিপেন্ড করে। বাট মোটামুটি নর্মালি আমরা বাসা বাড়িতে যেগুলো ইউজ করি তাতে আমাদের বলা হয় 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক দিয়ে যে 15 ডেজ পর্যন্ত থাকবে। এরপর কি হচ্ছে? ওভাররাইট হয়ে যাচ্ছে। সো ধরেন 20 দিন আগের একটা মিশেপ আমার 15 দিন মতো রেকর্ডিং থাকছে,
বাট তারপরে এই 5 দিনের গ্যাপ কই, এই 5 দিনের রেকর্ডিং কই, নাই। আর ক্লাউড সার্ভার ভাড়া নেয় এত তো ইজি না, ক্লাউড সার্ভার তো এক্সপেন্সিভ। সো আপনি এই জন্য আপনার হাই স্পিড নেট লাগবে এই 1 টেরা আপলোড করার জন্য, রাইট? সো তার মানে ভেরিফিকেশন মেথডটা আসলে আপনি কীভাবে কাজ করছে। হতে পারে আপনি সাইমultaneously যদি চারটা ক্যামেরা দিয়ে রাখেন, যে ফাইন একটা কোনোভাবে ডিসেবলড হয়ে গেল বা একটা মেমোরি রাখতে পারছেন আরেকটা মেমোরি রাখছে কোনোভাবে, তাই না? সো সামথিং ইউ নিড টু ডিসকভার, আর আপনার কোনো কিছু একটা ইউ নিড টু ডিভাইস, একটা ভেরিফিকেশন আপনার ডিভাইস করতে হবে, আদারওয়াইজ টোটাল কন্ট্রোল প্রসেসটাই ফলো আউট করবে। ওকে, থ্যাংক ইউ।